parents' day. Happy Parents' Day. ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। এক একটা রাত আসে, এক একটা দিন আসে যখন মন অকারণ পুলকে নেচে ওঠে। আজকে এই মুহূর্তে আপনাদের আমাদের সকলের মন নেচে উঠছে, তার কারণ এই মঞ্চে এক্ষুনি আসছেন হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে নায়ক অঙ্কুশ, সঙ্গে বাবা মাকে নিয়ে। অঙ্কুশ, তোমরা ছিলে বলেই ছিল ওয়েলকাম, স্বপ্নগুলো কাছে। অল দ্য বেস্ট। জয় হোক, জয় হোক, জয় হোক। তোমাকে দেখলে মন কেমন যেন নেচে ওঠে, এটা তুমি মানো তো? তুমি কি মনে করো তোমার দর্শকদের মধ্যে পুরুষের থেকে মেয়ের সংখ্যা বেশি? দুটোই সমান অ্যাকচুয়ালি। কিন্তু কোনটা হলে তুমি খুশি হও? অবশ্যই মহিলা। সমগ্র নারী জাতি তোমাকে দেখুক, এটাই তুমি চাও? অবশ্যই, প্রাণ ভরে যাবে। আচ্ছা, ধরো তুমি এই পৃথিবীতে একা পুরুষ, আর কোনো পুরুষ নেই, আচ্ছা, চতুর্দিকে শুধু নারী, আর কি চাই তাহলে জীবন? ওই তুমি চাও? আর জীবনে আর কি চাই তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে ও অস্বীকার করতে চাইলো, আপনি খেয়াল করুন। বাবাকে বাদ দিয়ে দিলে? আমি তো বললাম তো পৃথিবীতে আর কোনো পুরুষ নেই, তুমি বললে তাতেই সই। মা থাকলেই চলবে আর মহিলারা থাকলেই। পুরুষের মধ্যে থাকুক বাবাকে দরকার, বাবাকে দরকার। আমরাও মনে করি যে বাবাকে দরকার, একদম, অবশ্যই মাকে দরকার। এটা তুমি মানো? আরে 100 বার। তোমার জীবনে সেটা সবসময় টের পাও? 100 বার, 100 বার, অবশ্যই। আই থিঙ্ক সব ছেলেরাই, সব মেয়েরাই তার বাবা মায়ের যে অনুভূতি সেটা সবসময় ফিল করে। আসলে আমরা অনেক সময় মনে করি যে মহিলা, নারী এই সমস্ত নিয়ে অনেক রকম স্বপ্ন দেখি, সেটা দেখাই উচিত। এবং আমিও তোমার মতো মনে করি যে পৃথিবীর সমস্ত শক্তি নারীর মধ্যে নিহিত আছে, বা নারীর মধ্যেই আছে। একদম। কিন্তু পুরুষের মধ্যেও একটা করে নারী থাকেন, সেই নারী কখনো আমাদের আগলে রাখেন। দেখবে খেয়াল করে যে এমন অনেক, নিশ্চয়ই তোমার বাবা তোমাকে এরকম অনেক দিন গেছেন যে যখন তোমার মনে হয়েছে বাবাকে অন্যরকম লাগছে, বাবাকে মায়ের মতো লাগছে, এরকম অভিজ্ঞতা কি নেই? আই থিঙ্ক অবশ্যই তাই। আর বাবা একটা সময় এমন হয়েছে যে মা হয়তো বাড়িতে থাকে না বা এরকম কিছু, তো তখন বাবা সেরকম প্রচুর সেবা করা, করা। আর অ্যাকচুয়ালি বাবার কাছে আমি একটু লজ্জা পাই, হালকা, যেটা মায়ের কাছে একটু লজ্জাটা কম পাই আর কি। এটাই বলো? হ্যাঁ। তো বাবার সঙ্গে তোমার বাবার কাছে অ্যাকচুয়ালি কিছু জিনিসপত্র কেনার হলো বা কিছু হলো, তখন আবদারটা বেশি বাবার কাছে। আবদার বাবার কাছে, কিন্তু ও শুটিং করে ফেরার পর বাবাই ওকে সেবা করে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু এই প্রেম ঘটিত বা মেয়ে ঘটিত ব্যাপার সব মায়ের কাছে শেয়ার। তাই? একদম। এই ঘটিত যে ব্যাপারগুলো, সেগুলো কিরম ভাবে শেয়ার করো? বা ওদিক থেকে যদি কোনো প্রপোজাল আসে তখন সেটা মাকে গিয়ে জানানো, মা এই মেয়েটা আমাকে এই বললো, ওই বললো, বা আমার মনে হয় আমাকে পছন্দ করে, কি করা উচিত? হ্যাঁ, মা বললো এখন চুপচাপ মানে বই নিয়ে পড়তে বসে যাও, মানে এরকম একটা ব্যাপার। সেটা আগে, তখনকার যখন 10-11, এখন পুরো একদম বন্ধুর মতো যেমন হয় আর কি, যে মাও হালকা সাজেশন দেয়, দেখ আগে কিরকম, দেখে নে কিরকম মেয়েটা ভালো কিনা। আচ্ছা, এই যে ও এসে যখন বললো, আপনি তো মেয়েটিকে চেনেন না বা চেনেন, তো আপনি তখন কিভাবে পরামর্শ দেন? মানে কোন জায়গা থেকে পরামর্শটা দিতে চান? পরামর্শ মানে ছেলে কেমন আসলে? আগে তো ছেলের কথাটা আপনি জানেন সবটাই। ছেলে এমনি ঠিকঠাকই আছে, ওই আর কি, মানে মেয়েদের দিকে একটু বেশি। ছোটবেলা থেকেই? ছোটবেলা মানে 9-10 থেকেই। ক্লাস 9 থেকে? সংখ্যাটা 10-12 পেরোনোর পর মা হাত তুলে দিয়েছে। মানে তখন কি আপনি প্রথম দিকে ও যে বললো হাত তুলে দিয়েছেন, তার আগে হাত নামিয়ে ওকে আটকাবার চেষ্টা করেছেন কখন? আটকাবার চেষ্টা অনেক করেছি, পেরে ওঠেন না, পেরেওছি, কিছু কিছু ক্ষেত্রে পেরেছি, কিন্তু চেষ্টা করতে হয়েছে খুব আর কি। মায়ের চিরকালের একটা খুব মানে ইচ্ছা, সেটা হচ্ছে বউ যেন সুন্দরী হয়, না মানুষটা ভালো চাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেরকম কিছু পাওয়া গেছে? না এখনো না, কিরম দুজনের কথার মধ্যেই একটা কি গন্ডগোলের মতো ব্যাপার? এখনো ঠিক, মানে ঠিকই, কিন্তু ঠিক এখন এখানে বলাটা উচিত হবে কিনা এরকম একটা মনে হলো। এখানে বলতে পারা যায়, এখানে কিছু আমরা তো একটা পরিবারেরই স্বপ্ন দেখি। আমিও ফিল্ম লাইনে আসার পর আমিও একদম একটা ফুল স্টপ করে দিয়েছি। ফুল স্টপ? ফুল স্টপ। দেখা যাক সময় যখন আসবে তখন কি হবে। কিন্তু আপনি এই যে ছেলের সম্পর্কে, ওকে তো একরকম ভাবে আজকে আমরা সবাই চিনি, আপনি তো আরো অনেক ছোট থেকে চেনেন, তো ওকে কেমন লাগে আপনার? মানে ওর ভেতরের কোন গুণটার কথা বলতে ইচ্ছে করে? বা ও এমনি বেসিক্যালি খুব শান্ত,
হ্যাঁ, খুব শান্ত, মানে ঘরেও যে খুব মানে খেলনা ভাঙা বা ছোটবেলা থেকেই বা বাইরে কোথাও ঘোরা বেড়ানো এগুলো কোনোদিনই করেনি। যা করেছে বাবা মায়ের সঙ্গে। ও কি একটি আর সন্তান? আমাদের হ্যাঁ, একটি সন্তান। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো সবাই আমরা একসাথে এক বাড়িতে ছিলাম না, কিন্তু আমাদের বর্ধমানে বাড়ি, সুতরাং বাড়ির আশেপাশেই সবার বাড়ি, আচ্ছা, প্রত্যেকের বাড়ি, বর্ধমান শহরে। সুতরাং কাজিনদের সঙ্গেই ওর সময়টা চলে যেত আর কি, বাড়িতেই। বাইরে খুব একটা ঘোরা বেড়ানো বা এই কিছু বলে মিথ্যে বলে বেরিয়ে গেল, চলে গেল কোথাও, অন্য কোথাও গেল, এরকম খুব একটা। তো সোজা সাপটা মানুষ। হ্যাঁ, একটু সোজাসাপটা মানুষ। এটা কার আর থেকে পেয়েছে, আপনার শান্ত। থেকে না ওর বাবার থেকে? না, বাবার মানে হিস্ট্রি প্রচুর। বাবার হিস্ট্রি। Ladies and gentlemen, presenting Mr. Perfect. বাবার আর কি ওই যে ফুল স্টপের আগের ঘটনাগুলো বাবার থেকে পাওয়া বলতে পারবো। তাই? তা আপনাকে সম্পর্কে এরকম বলছে, আপনার কি লজ্জা লাগছে না গর্ব হচ্ছে? গর্ব হচ্ছে, বাবা চিরকাল মানে ওর বাবা বিন্দাস মানে টাইপের মানুষ পুরো মানে ছিল, চিরকাল। ডাকনাম সৌদু আর কি, নাম নিচ্ছি, সৌদু গুন্ডা হিসেবে পরিচিত ছিল। গুন্ডা? গুন্ডা। বাবা অ্যাকচুয়ালি ভীষণ ওই রুখে দাঁড়ানোর ব্যাপারটা খুব। হ্যাঁ, মানে অন্যায়ের এগেনস্টে খুব রুখে দাঁড়ানোর ব্যাপার ছিল। মানে ছোটবেলায় গল্প শুনেছি যে ওর কাকাকে, মানে আমার দেওরকে একজন কেউ মেরেছিলেন আর কি, তো তিনি হাইটে খুব লম্বা, যিনি মেরেছিলেন। তা আমি শুনেছি ও তারপর ছুটে তাকে গিয়ে মারতে গিয়ে তাকে হাতে পায়নি, মানে তাকে রীতিমতো লাফিয়ে লাফিয়ে মেরেছে আর কি তাকে। ভাই বোন আর বন্ধু বান্ধব বাবার কাছে প্রাণ একদম। আপনার ছেলের সম্পর্কে কি ধারণা? ছেলেকে নিয়ে কি বলতে ইচ্ছা হয়? ছেলে আরো বড় হোক, মানে যাতে আরো হাইটের লোককে তুলে না চেপে মারতে পারে। না সেরকমও নয়। কিন্তু এই যে ও যখন ফিল্মে ঢিসুম ঢিসুম করে, তখন কি আপনার নিজের যৌবনের কথা মনে পড়ে? না, তখন টেনশন করে বাবা। তখন টেনশন করি। কেন? তখন ওর ব্যাপারে খুব শুটিংয়ের ব্যাপার সময় ছিল, কোথাও লাগলো কিনা। তাই তো ও যখন শুটিং করে ফেরে বাড়িতে, তখন আমি বিরাট শান্তি হয় মনে। আপনারা কি এখন বর্ধমানে থাকেন? এখন এখানে ওর সঙ্গেই আছি। বর্ধমানকে মিস করো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই 100%। তোমার নিজেকে কলকাতার ছেলে হিসেবে পরিচয় দিতে ভালো লাগে না বর্ধমান? না না, বর্ধমান। বেশ, বর্ধমানের রাজার, বর্ধমানের নবাবের, বর্ধমানের সুলতানের, বর্ধমানের জমিদারের জয় হোক। আমরা বাবা মার জন্য একটা খেলা খেলি এখানে, বাবা মার ইচ্ছে পূরণ করবার জন্য। তোমার কাছে জানতে চাইবো তোমার ইচ্ছেগুলো কি? প্রথম ইচ্ছে মায়ের জন্য গিনি। মায়ের জন্য গিনি? গিনি। বাহ। দ্বিতীয় ইচ্ছে? প্রথম ইচ্ছে যেহেতু আমি আমার মায়ের জন্য করলাম, তো দ্বিতীয় ইচ্ছে আমি চাইছি যে অন্য কারোর মায়ের জন্য আমার দ্বিতীয় ইচ্ছেটা, সেটা হচ্ছে ছন্দা গাইন। তো সেক্ষেত্রে আমি আজকে চাই যে যদি কিছু ওনার মাকে সাহায্য করতে পারি আমি, ছন্দা গাইনের মাকে, তো সেটা আমি নিজে খুব ধন্য মনে করব। বাহ, সেটা আমরাও নিজেদেরকে ধন্য মনে করি। 100বার। আর থার্ড উইশ, আমার খুব ইচ্ছে বাবাকে একটা বাইক কিনে দেওয়া। আর ফোর্থ উইশ হচ্ছে আমি চাই, যেহেতু মা বাবা কোনোদিন ফ্লাইটে চাপেনি, কোনোদিন না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট এখন চাই যে বাবা মাকে একটা গোয়া ট্রিপ, যাতে খুব ইয়াং জায়গার নাম করলাম বাবা মায়ের জন্য, বাট স্টিল আমি চাই যে গিয়ে এনজয় করুক। নিশ্চয়ই, খুব সুন্দর ইচ্ছেগুলো। এই জন্য তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং আমার ধারণা তুমি পারবে। ইচ্ছেগুলো খুব সুন্দর, বিশেষ করে তুমি যখন নিজের মা বাবাকে ছাড়িয়ে গিয়ে এই যে ছন্দা গায়নের কথা ভেবেছো, তার মায়ের কথা ভেবেছো, তার জন্য কিছু করতে চেয়েছো, সেটা অসাধারণ। আমরা ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখেন। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, दौड़ भागा भागा सा, दौड़ भागा भागा सा, वक्त ये सख्त है, थोड़ा मांगा मांगा सा, थोड़ा मांगा मांगा सा, थोड़ा मांगा मांगा सा, थोड़ा मांगा मांगा सा। Hey! मैं परदेसी छद्मवेशी, फिर भी मैं दिल का राजा, जा बोली ताई करे देखाई শহুরে মহারাজা। এই ছবিগুলোর মধ্যে মিল কি, সাদৃশ্য কি? কোথাও একটা মিল আছে, তুমি একটু ভেবে সেটা বলো। আই থিঙ্ক টাইটেল যেরকম প্রত্যেকটাতেই 420 আছে, যেমন 420 আছে। এটা চাচি 420, খোকা 420। তুমি কি বলতে চাইছো যে প্রত্যেকটাতেই 420 420 আছে। শব্দটা আছে এর মধ্যে?
দেখা যাক তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এই প্রশ্নটার হাত ধরে আমরা আসলে তোমার কাছেই ফিরে গেলাম। তোমার সম্ভবত একটি ছবি আসছে, রিলিজ হতে চলেছে, জামাই 420। জামাই 420, এটা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ফিল্ম, রবি কিনাগি ডিরেক্টর। আই থিঙ্ক খুব মজার একটা ছবি, জামাই ষষ্ঠীতে রিলিজ। আমি, বিট্টু মানে সোহম, হিরণ, পায়েল, মিমি, নুসরাত, তো এই তিনটে কাপল, এই 6 জনের মধ্যে একটা ভীষণভাবে একটা জগা খিচুড়ি ব্যাপার আর কি। তো সেটা কি অ্যাকচুয়ালি কি, মানে আমার সাথে নুসরাতের প্রেম আছে কিন্তু কোনো একটাভাবে বিয়ে হয়ে যায় মিমির সাথে, এবং সেখানে কিভাবে একটা কমেডি অফ এরার্স যেটাকে এদিক ওদিক তৈরি হয় কিভাবে, সেখানে ইনভলভ হয়ে যায় আমাদের পেরেন্টস, হ্যাঁ ওর পেরেন্টস, এর পেরেন্টস, সবার পেরেন্টস, হ্যাঁ। তো এটা নিয়ে একটা পুরোপুরি একটা মজার ছবি আর কি। এমনের সার্কাসে লাইফের বাইপাসে কেউ নেই তুই ছাড়া, সে কথা জেনে নে। অবজ সাহসী চালাবো মনে রেসি, ধরে বেঁধে আমাকে কাছে তোর টেনে নে। হে তোর চোখে ভীষণ ধার, তোর ঠোঁটে রিভলভার, তোর হাতে আজ খাবো গুলি। মানে তুমি সেই একজন জামাই, হ্যাঁ মানে তুমি বলতে চাইছো যে এইরকম 420 জামাই এর আগে হয়নি, কলকাতা দেখেনি। তোমার এই ছবি খুব ভালো হোক, সবাই দেখুক, আমরা সেই আকাঙ্ক্ষা করছি। আমরা ফার্স্ট লেভেলে আছি তোমার মায়ের ইচ্ছে পূরণের জন্য। এই সেকেন্ড কোয়েশ্চেনটার উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটা কি আছে ফার্স্ট লেভেলের, মন দিয়ে দেখো। কেরিয়ার লেখা আছে, একদিকে একটা ভাগ করা হয়েছে যেখানে লেখা আছে ডাক্তার, আর তার নিচে মুন্না ভাই MBBS, এটা একটা ভাগ। অন্যদিকে আছে ইঞ্জিনিয়ারিং, নিচে ইলেকট্রিক্যাল। একটা শব্দ মাঝখানে ওই জিজ্ঞাসার চিহ্ন যেখানে আছে ওইখানে বসাতে হবে, যেটা দুদিক থেকেই এই দুটো ভাগের সঙ্গে মিলে যায়। তোমার নিশ্চয়ই একসময় এই নিজের জীবন কেরিয়ার সম্পর্কে ভাবতে গেলে এইসব আসতো তো মনে, ডাক্তার হব কি হব। এখন নয় তুমি অ্যাক্টর হয়েছো বা নায়ক হয়েছো, তোমার কি হওয়ার ইচ্ছে ছিল? আমার প্রথমে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। ডাক্তার? হ্যাঁ, সেটা 7-8 এরকম টাইমে। আচ্ছা, দিয়ে তারপর আমি ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি ডাক্তার ইঞ্জিনিয়ারিং কিছুই না, আমি বেসিক্যালি একটা খুব বিজি লাইফ চেয়েছিলাম। কারণ আমার কাকা খুব বড় ডাক্তার, তো কাকাকে সবসময় দেখতাম খুব বিজি লাইফ লিড করতে। তো আমার ভীষণ ইচ্ছা ছিল ওই বিজি একটা লাইফ লিড করব। মানে অনেক মানুষ চাইছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ডিমান্ড আছে, প্রচুর ফোন আসছে, আমি ডিল করছি অনেক কিছু, সেটা যে ফিল্ডেই হোক না কেন। ইঞ্জিনিয়ারিংটা শুনেছিলাম নাকি কলেজ লাইফে ইঞ্জিনিয়ারিংটা পড়াশোনার দিক থেকে একটু লাইট ডাক্তারির তুলনায়, ডাক্তারিটায় প্রচুর পড়াশোনা করতে হয়, তখন ওটাকে বাদ দিয়ে দিলাম, ঝাঁটাও। কিন্তু আমি চেয়েছিলাম যে কলকাতার এমন প্রপার সিটিতে আমি পড়াশোনা করব যেখানে আমি আমার স্ট্রাগলটা করতে পারি। আর এই ভাবনাটা কবে এলো মাথায়, মানে ডাক্তারি থেকে ইঞ্জিনিয়ারিং, দেন ইঞ্জিনিয়ারিং থেকে যে অ্যাক্টিং? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি বলতো, সিনেমা তো প্রচুর দেখতাম, প্রচুর সিনেমা দেখতাম, খারাপ ছবি থেকে শুরু করে ভালো ছবি সব দেখতাম। হলে যে 1,500 মানুষ বা 500-600 মানুষ বসে আছে, তাদেরকে যে ওই মোমেন্টের মধ্যে একটা অদ্ভুত হিপনোটাইজ করে দেয়। হ্যাঁ, সব জানে যে যেটা পর্দায় হচ্ছে সেটা নকল, সেটা কোনোটাই রিয়েল নয়, তার সত্ত্বেও যে রিয়াক্ট করে, হাততালি মারে, সিটি মারে, ক্লাইম্যাক্স যদি খুব দুঃখের হয় কাঁদে। তো এই যে অদ্ভুত একটা হিপনোটিজম ব্যাপারটা না, আমার ওই যে একজন অ্যাক্টরের, অভিনেতার ওই যে ম্যাজিক্যাল পাওয়ারটা আমায় খুব ইন্সপায়ার করেছিল, যে এটা একটা খুব বড় পাওয়ার, এটা একজন মানুষের, এটা সবার ক্ষেত্রে হওয়া সম্ভব না। আমরা যদি এটা আমি করতে পারি এবং যদি এটা আমি ওটা যদি অ্যাচিভ করতে পারি, যদি পর্দার ওই দিকে যেতে পারি, ওটা আমার একটা ড্রিম, একটা ইয়ে ছিল। আর চিরকালই নাচ গান নাটক এসবের মধ্যে ছিলাম,
সেটাকে এই পর্যায়ে পৌঁছানোর জন্য আই থিঙ্ক ক্লাস 12-এর পর ওই প্রপার ওই পুশটা দিলাম যে এবার কিছু করতে হবে, লড়তে হবে। 12 আর কলেজের মাঝখানে যেটা লম্বা গ্যাপ ছিল সেশন শুরু হওয়ার আগে, ওই গ্যাপটায় খুব স্ট্রাগল করেছিলাম। বেশ, তুমি ওই গ্যাপে ফিরে এসো, স্ট্রাগল করো, প্রশ্নের উত্তর দাও। প্রায় তুমি সেই দিনগুলো ফিরে যাও, হাল ছেড়ো না। তোমার কাছে সোজা, কিন্তু খুব শক্ত না। ডাক্তারি, মুন্না ভাই MBBS, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স। ও ও ও ও ও আরে বাপরে, তাই না? না আমি যেটা ভাবছি যদি রাইট অ্যান্সার হয় তাহলে খুব আনন্দ হবে। আনন্দের থেকে বড় কথা যে কোশ্চেনটা ফ্রেম করেছে তার জন্য একটা হাততালি। নিশ্চয়ই, তার জন্য হাততালি দেবই। যদি এটা হয় আই থিঙ্ক সার্কিট। সার্কিট সার্কিট আই থিঙ্ক বলা যাবে। আচ্ছা সার্কিট। কেন সার্কিট মনে হলো তোমার? সার্কিট ইজ রিলেটেড টু ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং সেই সব। আর ডাক্তারি অ্যান্ড মুন্না ভাই ওটার থেকে তো শুধু ডাক্তারিটা দিলে হয়তো আমি গুলিয়ে যেতাম, বাট যেহেতু মুন্না ভাইটা ওখান থেকে ওই জন্য কানেক্ট করতে। মুন্না ভাইয়ের হ্যাঁ সার্কিট। সার্কিট সার্কিট। বেশ, তাহলে তোমার এই উত্তরটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যদি এটা ভুল হয় তাহলেও আমাদের আর একটা প্রশ্ন পড়ে আছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। আর যদি ঠিক হয় তাহলে তোমার জন্য হাততালি দেবো, এবং যিনি এটা বানিয়েছে তার জন্য বেশি করে খুব বুদ্ধিমান। আর আমরা আরেকবার হাততালি দেবো মায়ের জন্য, তার কারণ মায়ের ইচ্ছে পূরণ তোমার মধ্যে দিয়ে হলো। আরে আমরা দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। সার্কিট একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। একটা হাততালি তোমার জন্য। এবার আমরা হাততালি দেবো যিনি প্রশ্নটা বানিয়েছেন তার জন্য, ধন্যবাদ। একদম, এটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন। এবার আমরা হাততালি দেবো মার জন্য, একটা ইচ্ছে পূরণ করা গেছে, ধন্যবাদ। এবার আমরা নেমে আসবো এবং সেটা উদযাপন করবো, চলে এসো। পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর, খুব ভালো। এই যে যখন তুমি অভিনয় করো যে কোনো ছবির বা যে কোনো কাজের, প্রথম শটটা খুব ইম্পর্টেন্ট তোমার কাছে, তাই কি? না, আমার কাছে একটা অনেস্টলি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি না যখনই ঠিক করেছিলাম অভিনয় জগতে আসবো, আমি অভিনয়টাকে না খুব ইজি ভেবে এসেছিলাম। এটা না কনফিডেন্স বা ওভার কনফিডেন্স যাই বলো, বা এটা একটা অন্যায় ভাবনা বা যাই বলো না কেন, কিন্তু সেটা না আমায় ওই ফার্স্ট শটটাতে ছবির খুব হেল্প করেছিল। আমি এক ফোঁটা নার্ভাস ছিলাম না, এবং যখন এই শটটা দিলাম মেবি হয়তো ওরা ভেবেছিল ঠিক আছে 15% দিক ছেলেটা, প্রথম শট লাইফে, জীবনে ক্যামেরায় ফার্স্ট টাইম মুভি ক্যামেরা দেখছে যে ছেলেটা, চলো 15% দিক, আমরা ওটাকে ম্যানেজ করে নেবো। তো ওইটা যে অ্যাটলিস্ট 35-40% অব্দি গেছে ফার্স্ট শটটা, ওটা বিকজ অফ দিস ওভার কনফিডেন্স বলতে পারো। এখন বুঝেছি যে একটা অভিনয়ের কত দিক হতে পারে, কত মাত্রা হতে পারে, কিভাবে তার হোমওয়ার্ক দরকার, কিভাবে কত কি দরকার, বাট ফার্স্টে না আমাকে ওগুলো কেউ বোঝায়নি। তুমি যখন এইটা এলে, মানে এই প্রফেশনে এলে বা করবে বলে ঠিক করলে, তখন তো তোমাকে অনেকের কাছে যেতে হয়েছে। আমি আমার বাবার সাথে, আর বাবার একজন বন্ধু আছেন ছোট্টু মামা বলে ডাকি, আমরা এই তিনজনে মিলে আমরা যাত্রা শুরু করি, এবং টেকনিশিয়ান স্টুডিওতে প্রথম গিয়ে আমার ছবি দিই। একটা খুব পাতি পোর্টফোলিও ছিল, আমার এক বন্ধু, ওর নাম সুমন, তো ও ছবিটা তুলে দিয়েছিল। ওই ছবিটা দেখিয়ে আমি বহু জায়গায় ঘুরেছিলাম। বাবা কি বলেছিলেন তখন? আপনার কি মনে হচ্ছিল যে পাগলামো করছে, পড়াশুনো ছেড়ে দিয়ে এই যে ভাবছে সব করবে, তখন আপনার ভয় হয়নি? হ্যাঁ, ভয় হয়েছিল, কেননা আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন এসব বিয়ে করেনি। আমি ভাবছি যে ও কেনই চিন্তা করছে, আমরা কি করে কারোর সঙ্গে চেনা জানা নেই, কিছু নেই, আমরা কোত্থেকে ইয়ে করবো, শুরু করবো। বাবা রাতে ঘুমোতো না। হ্যাঁ, রাতে ঘুমোতো না, ছেলে ছোটবেলা থেকে এমনি করছে পাগলামো, কি করব। তারপরে আমার সম্বন্ধিত ওই ভাবনাটা এলো, ও তো খুব দেখি এই লাইনে ও অনেক আগে একটুখানি ছোটখাটো রোল টোল করেছে আর কি, এরকম নাটক ফাটক খুব একটা করেছে। হ্যাঁ, ওকে গিয়ে নাটক করেছে, মানে মামা আর কি বললো, দেখ আমি ঠিক আছে নিয়ে আয় একবার, দেখে বলো দেখ আমার তো কিছু হয়নি, আমি ভাগ্নেকে দিয়ে আমি স্টার্ট করবো। সেখান থেকে আই থিঙ্ক মামার জন্য আমি ওইটা পেয়েছিলাম। আমি টেকনিশিয়ান স্টুডিওতে ঢুকে আমি ছবিটা টেবিল অবধি পৌঁছতে পেরেছিলাম। তখন কখনো তোমার মনে হয়নি যে না এটা হবে না আমার? না, হবে এটা আমি ফ্রাস্ট্রেশন হয়নি? না না না, এই জিনিসটাও ছিল না। আমার রাগ হয়েছিল অন্য কারণে, একটা কারণে রাগ হয়েছিল, সেটা হচ্ছে যে অনেকে না মানুষ হিসেবেই ভাবেনি একটা টাইমে।
আমাকে বর্ধমান থেকে ডেকে এনে জাস্ট এইটুকু বলার জন্য আমাকে বর্ধমান থেকে ডেকে এনেছিল, এবং তখন বাড়িতে আমাদের পুজো ছিল, কিছু একটা পুজো চলছিল, এবং আমি বলেছিলাম স্যার আমার তো বাড়িতে পুজো আছে, আমি কালকে এলে হবে? সবাই মরে যাচ্ছে ছবি করার জন্যে, আর তুমি বাড়িতে পুজো করছো, ওটাই তোমার কাছে মেন হলো, চলে এসো, এই অ্যাটিটিউড। আমি হ্যাঁ যাচ্ছি স্যার। কাজ হারানোর ভয় চলে গেলাম। আমার শুধু ওইটুকু বললাম, এটা ছবি ভাবছি 7-8 মাস পর ছবি শুরু করবো, জানিয়ে দেবো তোমায়। আর এখন নাম নেবো না, যারা এরা করেছিল তারাই এখন থ্রু দিয়ে ফোন করায় বা ডিরেক্ট ফোন করে বলে একটু কি সময় হবে দাদা, একটা যদি ছবি করে দেন খুব ভালো হয়। তখন কি বলো তুমি? 7-8 মাস বাদে দেখছি? একদমই না, বিশ্বাস করো, কারণ আমি চাই না যে সময়টা আমি দেখেছি আননেসেসারি ওদেরকে আমি ওই সময়টা দেখাই। বাহ, আমাদের প্রত্যেকের বাবা মাই ওই রকম একটা বড় দরজার বাইরে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকেন, যে কোন দিন ওই দরজাটা সহজে খুলে যাবে, হাসি মুখে বাইরে আসবে, এসে বলবে আমি পেরেছি। একদম। আর বিশ্বাস করে এখনো ওরকম যখন সিন দেখি, আমি যখন টালিগঞ্জের ওদিক দিয়ে আমার গাড়ি করে যাই, ধরো ওই উত্তম কুমারের স্ট্যাচুটার ওখানে যখন দাঁড়িয়ে থাকি, সিগন্যাল থাকে দাঁড়িয়ে থাকি, তখন ওই আমি দেখতে পাই টেকনিশিয়ান স্টুডিওর ওখানে এখনও দেখতে পাই যে পিঠে ব্যাগ নিয়ে, হাতে কিছু ছবি নিয়ে কিছু ছেলে তার বাবার সাথে ঢুকছে, সেমভাবে তার বাবা এরকম দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, একবার এরকম করছে এরকম দাঁড়িয়ে আছে, ছেলেটা এসে জিজ্ঞেস করে, সেম ভাবে বাবা জিজ্ঞেস করে, আমি তো শুনতে পাই না, আমি পুরো বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি বাবা কি বলছে, সেম কথা, যে কি হলো বাবু বল, কি হলো, কিছু বললো কিছু। এই যে তুমি বন্ধ কাঁচের ভেতর থেকেও একজন বাবাকে, একজন স্ট্রাগলিং অ্যাক্টরকে ফিল করতে পারছো, ওটাই তোমাকে পরের ছবিতে ভালো অভিনয় করতে বাধ্য করে। আর তখন আমি একদম প্রে করে নিই, মানে সিরিয়াসলি তখন আমি এরকম করে প্রে করে নিই যেন যে ছেলেটাকে আমি দেখলাম, ওই ছেলেটা যেন আজ থেকে যত বছর পরই হোক আমার মতনই এরকম সিগন্যালে একটা গাড়ির ভেতর বসে থাকে। क्या बात, ধন্যবাদ। আমরা আছি সেকেন্ড লেভেলে, তোমার কাছে একবার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নেব। দ্বিতীয় ইচ্ছে আমি যেটা বললাম, ছন্দা গাইন, ওর মায়ের জন্য, ছন্দা গায়নের মায়ের জন্য কিছু করতে চাও, ওর পাশে দাঁড়াতে চাও। 100 বার। বেশ, আমরা সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নি। अगर मेरी सेवा करने से तुम्हारे दिल को खुशी मिलती तो ठीक, मैं वादा करता हूं मरने से पहले एक बार तुम्हारी चौखट पर जरूर। क्या हुआ पार्वती? किसी ने हमें पुकारा है। তুমি এই ছবিটা চিনতে পারলে তো? দেবদাস। দেবদাস, দেবদাসে পারোর শ্বশুর বাড়ি কোথায় ছিল? সোজা প্রশ্ন। একটা ছবি দেখেছি, আমাদের সমস্ত ক্লু তার মধ্যে লুকিয়েও ছিল। বলো। পান্ডুয়া। পান্ডুয়া? পান্ডুয়া কি বর্ধমানের দিকেই? আমি এইসব ব্যাপারে খুব উইক, বিশ্বাস করো, বাবা জানে জায়গার ব্যাপারে আমি ভীষণ বর্ধমানের ছেলে তো পান্ডুয়া জানো না? খুব মারবো। হোমলি ছিলাম তো খুব, বাড়িতেই সবসময়। বাড়িতে ছিলে, বাবা মা খুব যত্ন করেছে। হ্যাঁ, সঙ্গে অবধি টেকনিশিয়ান স্টুডিও অবধি নিয়ে গেছে। এখনো চলছে। এখনো কি বাবা মা সঙ্গে যায় নাকি? না, সঙ্গে যায় না, কিন্তু সঙ্গে যায় না, সবকিছু নজরদারি চলছে। খাইয়ে দেয় মা। মা খাইয়ে দেয়? মহিলারা দেখছেন, ভাবছি অঙ্কুশকে এখনো মা খাইয়ে দেয়, একটু বড় হোক, তারপর বড় হোক দেখা যায়। যদি হঠাৎ দেখে বসে ভাই অঙ্কুশ, অনেকে রোমান্টিক হতে পারে, এরপর তো আমি খাইয়ে দেবো, এরকম একটা ব্যাপার নিয়ে অনেকে ভাবতে পারে, তখন মা একদম চটি খুলে দৌড়বে, এই ব্যাপারে খুব পজিটিভ। হ্যাঁ, যদি মা খাওয়াতে চায়, সেই খাওয়ানোটা অন্য কেউ দখল করতে চায়, তাহলে মা লড়ে যাবে তো। তাই আপনার খুব হিংসা হবে? না না না, একদম না। যখন যেটা, যে সময় যেটা। এটা বাজে কথা বলো না। হ্যাঁ, না না, এটা বাজে বললে হবে না। আমরা দেখে নিই, আমাদের তুমি বলেছো পান্ডুয়া, ঠিক হলো না ভুল হলো দেখে নিই। अगर मेरी सेवा करने से तुम्हारे दिल को खुशी मिलती तो ठीक, मैं वादा करता हूं मरने से पहले एक बार तुम्हारी चौखट पर जरूर। পান্ডুয়া, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ।
এবার একটু পান্ডুয়া একবার নজর করো যাতায়াতের পথে। হ্যাঁ সত্যি করতে হবে। পারোর বাড়ি, হ্যাঁ পারোর বাড়ি এবার তো করতেই হবে। পান্ডুয়াতে বলা যায় না অঙ্কুশের জন্য কোনো আমারও পারো পারো বেরিয়ে আছে। আসতে পারে কোথা থেকে। পারো যেখানে আছেন বলে মনে হচ্ছে তোমার, সেই জায়গাটার নাম কি? এই রে ঘুরিয়ে ফিরিয়ে দেবদা সেই জায়গাতে আসছে। এই জায়গাতে জানতে তো ইচ্ছা হয়। এখন তো পারো নেই। ছেলেকে খাইয়ে দেয়, এই যে পরে শুনলাম যে মা রেগে যাবে ছেলেকে খাইয়ে দিলে অন্য কেউ, এটা শুনে খুব আনন্দ হলো। দেখো মা তো এরকম করে ভালোবাসে, এরকম চায়, তো তুমি তখন তো একটু মুশকিলে পড়বে, অন্য কেউ তো খাওয়াতে চাইবে তোমার। হ্যাঁ অবশ্যই লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতে হবে, কি করা যাবে। মা জানতে পারবে, মা যাতে জানতে না পারে। আমার তো যাতা অবস্থা, তুমি দুপুরে একবার আগে মা খাইয়ে দেবে, তারপর ঘরে লুকিয়ে লুকিয়ে আবার খাওয়াবে, তুমি চেহারা রাখতে পারবে না। তাহলে কি করবে বলে ঠিক করছো? একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। মা ছেড়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব প্র্যাকটিক্যাল, আমি ওরকম বলছি, আমি কোনো কিছুতে ও বলুক এতদিন কোনো কিছুতে আমি ওকে মানে সেইভাবে বাধা দেওয়া সেইভাবে কিচ্ছু করি। আমি যখন একটু বাড়াবাড়ি করে ফেলি তখন মা পজিটিভ হয়ে যায়। যেমন আমার যখন কলেজ লাইফে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তো যখন ধরো তাকে কিছু একটু দামি কিছু ধরো গিফট এরকম করলাম, আমায় তো একটা শাড়ি পর্যন্ত দিস নি এখন। হ্যাঁ বাবাকে একটা শার্ট দিয়েছিস, আর বাবাকে যখন যদি কোনো শার্ট বা কিছু দিই, আমাকে দিয়েছিস একটাও শাড়ি, ঘুরে ফিরে ওইদিকেই যায়। আমরা এইবারে দেখে নেব, এইবারের যে প্রশ্নটা আসবে এটা উত্তর করতে পারলেই আমাদের একটা মহৎ ইচ্ছে, বড় ইচ্ছে পূরণ হবে। আই থিঙ্ক ওটা আমার আজকে সব থেকে বড় ইচ্ছে। বড় ইচ্ছে আমাদেরও সকলের। আমি এটা অস্বীকার করবো না, মাকে এই গিনি দেওয়ার থেকেও বেশি আমার বড় ইচ্ছে ওইটা ছিল। বটেই। তো আমরা সেই প্রশ্নটা এখানে আসবে না, সেটা আমরা সামনে লাইভ দেখব। আচ্ছা সামনে ঘটবে, তারপর আমি প্রশ্ন করব। আচ্ছা দেখো, स्वागत नहीं करोगे आप हमारा? लेट्स गो। It's me, Energy Factory. Abdul. Make some noise for the Desi Boys. The Boys. Let's go, come on. Kuriya ke dil te rule karange, ehi bazara vich pheli. Todange Romeo de love da record vi, likhange ishq ka path nava. Make some noise for the Desi Boys. 1, 2, 3, go. Make some noise for the Desi Boys. Boys, 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 boys. Make some noise for the Desi Boys. অসাধারণ অসাধারণ, ইলেকট্রিফাইং, বাহ, ধন্যবাদ। একে বলে 440। একদম দেখতেই মুগ্ধ ছিলাম, আমি জানি না কি প্রশ্ন আসবে। দেখতে মুগ্ধ হলেই হয়ে যাবে। বলো। এই যে আমরা নাচটা দেখলাম, এই নাচের ফর্মটাকে কি বলা হয়, আর এটা কোথা থেকে অরিজিন জানো? মনে করো। আমি নাচের হিস্ট্রিতে খুব উইক। হিস্ট্রি না, তুমি একটু একটু ভাবো, তুমি তালি পেরে যাবে। ভেবে নাও, উত্তর দাও। হিপ হপ। মানে হিপ হপ তো বললাম, অনেক ধরন আছে তার মধ্যে, এটা একটা ধরন, একটা স্পেসিফিক ধরন।
আচ্ছা, এটা আমরাও দেখেছিলাম, আমরা যখন লন্ডনে শ্যুট করতে গেছিলাম তখন আমরা অ্যাকচুয়ালি মানে ফ্রি স্টাইল রাস্তার ধারে বড় জায়গায় আমরা যে ফুটপাথ বা আরো বড় একটা জায়গা পেলেই and they carry their tape recorder with them. তাতে চালিয়ে দেয়, তাহলে চালিয়ে হ্যাঁ 3-4 জন মিলে কি আরো বেশি জন মিলে। স্ট্রিট ডান্স বা কিছু, এটা বেশ কিছু মাথায় আছে আর কিছু। স্ট্রিট ডান্স, তাহলে এই উত্তরটা নিই। তোমার মুখ দেখে মনে হচ্ছে মানুষ নেচে আনন্দ পায়, নাচ দেখে আনন্দ পায়, কিন্তু এই মুহূর্তে তো আনন্দ পেলাম না। যিনি এই প্রশ্নটা সেট করেছেন তার জন্য এবার কি করবে? ডিসুম পরে দেখে দেবো। তাহলে কি করবো? না, স্ট্রিট ডান্স উত্তরটাই নিলাম। তুমি হয়তো তোমার কোরিওগ্রাফারের কাছে এই শব্দটা শুনেছো, বি বোয়িং। বি বোয়িং, হ্যাঁ। কিন্তু তুমি যে উত্তরটা দিয়েছো স্ট্রিট ডান্স, সেটা আরেকটু মানে বড় করে বলেছো, হ্যাঁ, কিন্তু একটু নির্দিষ্ট করে বলতে। সেই কারণে তোমার এই উত্তরটা ভুল হলো। নিউ ইয়র্ক সিটিতে এর অরিজিন। বি বোয়িং আমরা বলতে পারলাম না, কিন্তু আমরা ওর কাছাকাছি ছিলাম। কিন্তু একটা নাচ ধরে আমরা একটু ঘেমেছি, একটু ভয় পেয়েছি এবং একটু মন খারাপ হয়েছে। মন ভালো করার জন্য একটু সবাই মিলে একটু নেচে নিলে বোধহয় ভালো হবে। চলে এসো। ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ও লালা। থ্যাংক ইউ। আমরা একটু নেচে নিয়েছি, এবার মন থেকে সমস্ত ভয় চলে গেছে। হ্যাঁ, এবার আমরা জিতবই। আমরা দেখে নিই আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি আছে সেকেন্ড লেভেলে। नगमे हैं, शिकवे हैं, किस्से हैं, बातें हैं। नमस्कार देवशंकर दादा, नमस्कार पार्टिसिपेंट दादा। हमारे यहाँ हर साल बहुत बंगाली आते हैं, इसलिए अल्प अल्प बांग्ला अमराव बुझी। दादा, मैं आपका एंकरिंग देखा हूँ, मुझे बहुत अच्छा लगता है। किसी दिल जानम के चले जाने के बाद आती हैं यादें। हमारे शहर का गर्व नेताजी सुभाष चंद्र बोस हैं। नेताजी ने यहाँ काफी लंबा समय व्यतीत किया है। टीबी के शिकार होने के बाद नेताजी यहाँ आए थे और यहाँ के पानी से कुछ ही दिनों में वे ठीक होकर गए थे। दरिया का है पानी, पानी तो। पार्टिसिपेंट जी, अब हमारे पास आपके लिए एक छोटा सा प्रश्न है। हमारा शहर हिमाचल प्रदेश का सबसे खूबसूरत और पुराना शहर है। अब आपको हमारे इस शहर का नाम बताना है। चलिए हम आपको एक क्लू और दे देते हैं। हमारे शहर का नाम और कोलकाता के सबसे व्यस्त जगह का नाम एक ही है। তুমি এখনো বাবা মার থেকে সাহায্য নাওনি। যদি মনে হয় আলোচনা করে উত্তর দেবে, কিন্তু উত্তরটা খুবই সোজা। একটা শহরের নাম জানতে চাওয়া হলো, ছবি দেখানো হলো, কিছু পরিচয় দেওয়া হলো এবং সবচেয়ে বড় ক্লুটাও দিয়ে দেওয়া হলো। হিমাচল প্রদেশ, তার একটা শহর, যে শহরের সঙ্গে আমাদের কলকাতার একটা ব্যস্ত জায়গার নামের মিল আছে। এখন তো তুমি কলকাতার ছেলে, মানে যদি এই ছবি দেখে নাও চিনতে পারো বা হিমাচল সম্পর্কে তোমার কোনো ধারণা নাও থেকে থাকে, তো কলকাতার ওই ক্লুটা ধরে এগিয়ে যাও। ব্যস্ত জায়গা মানে আমরা কি বুঝি? অফিস পাড়া, দোকান বাজার,
বিজিয়েস্ট ধর্মতলা। বেশ, ধর্মতলা। আর একটু এগিয়ে যাও। মা বাবার সঙ্গে আলোচনা করতে পারো, যদি চাও হেল্প নেবে, তিনজনে মিলে কথা বলতে পারো, তারপরে আর না হলে তুমি আর একটু ভাবতেও পারো। हमारे शहर का नाम और कोलकाता के सबसे व्यस्त जगह का नाम एक ही है। আবার ঘামছে অঙ্কুশ। প্রথম শটটা যেভাবে সহজে দিয়েছিল, হ্যাঁ এই যে বললাম, তারপরে বুঝেছিলাম অভিনয় কত শক্ত। মেকআপকে তুমি ডাকো, যেমন ভাবে তুমি ডাকো ওরকম ভাবে ডাকো শটের আগে। মেকআপ একটু এসো মেকআপ। কি মনে হচ্ছে তোমার? ডালহৌসি মনে হচ্ছে আমার, ডালহৌসি। বাবা তবুও জানে আমি আরো উইক। ডালহৌসি। ডালহৌসি। তোমার এই উত্তরটা আমরা নিলাম। ভূগোলে কাঁচা হওয়া সত্ত্বেও তুমি ভূগোলে গোল পেলে নাকি নম্বর পেলে এবারে দেখে নি। किसी दिल जानम के चले जाने के बाद आती हैं यादें। इस खूबसूरत शहर का नाम है डलहौजी। ডালহৌসি একদম ঠিক উত্তর, ধন্যবাদ। তোমার দ্বিতীয় যে অসাধারণ ইচ্ছেটি ছিল, আমরা সেটা পূরণের কাছে পৌঁছে গেছি। এসো আমরা সেটা সবাই মিলে উদযাপন করি। তার আগে আমরা ছন্দা গায়নের মাকে ডেকে নেব, উনি আমাদের সকলের মা বটে। আমাদের মতো ভীতু মানুষদের ভেতরে একটা সাহসী মানুষও থাকে, যে অনেক বাধা, অনেক উচ্চতায় নিজেকে পৌঁছতে চায়। তাই ছন্দা সেই রকম একটি মেয়ে, আপনার মেয়ে, আপনি রত্নগর্ভা। সব মায়ের মধ্যেই ওই ইচ্ছে থাকে যে আমার মেয়ে, আমার ছেলে সমস্ত বাধা টপকে চলে যাক এমন একটা জায়গায়, একটার পর একটা শৃঙ্গ জয় করুক, মানুষকে দেখিয়ে দিক যে মানুষই পারে। এই প্রকৃতির কাছে মানুষ যত অসহায় বোধ করে, অথচ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে পারে। আপনার মেয়ে তো সেরকমই একজন মেয়ে। একটুখানি মানে যখন দেখতাম তখন মনে মনে ভাবতাম যে আমার ছন্দা মেয়ে থাকলে নিশ্চয়ই যেত এই অনুষ্ঠানে, ঠিকই মানে ডাকতেন। নিশ্চয়ই ডাকতাম। দুবার মানে এসেছিলেন, তখন যিশু মানে গানের প্রোগ্রামে যখন আমাকে বলেছিলেন যে আপনি ছন্দার মা, আপনি ভরসা করছেন যে এখনো ছন্দাকে কাঞ্চনজঙ্ঘা যেতে দেবেন, আর ওর যেটা আশা ওটা ও পূরণ করুক, আমি এতে বাধা দেব না, ও যদি মানে চেষ্টা যায় যাক। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে। আমার মার গোল্ড যা ছিল, ওনার এলআইসি পলিসি, আমার গোল্ড এলআইসি পলিসি যা ছিল মা আমার হাতে তুলে দিয়েছিলেন, সেই জন্য আমি আমার মার জন্য গর্বিত। তো মা একটা রূপোর চাঁদ আর একটা বেলপাতা দিয়েছিলেন। এভারেস্টে আমি ওই চাঁদটা রেখেছিলাম আর লোসেতে বেলপাতাটা রেখে এসেছিলাম। ইউ আর গ্রেট ম্যাম। এরপরে যদি আমার মেয়ে আবদার করে যে আমি যাবো মা, আমি এভারেস্টে হ্যাঁ যাবো, বলছেন তো যে কাঞ্চনজঙ্ঘায় যাবো, যাও, তোমার যদি সাহস থাকে তুমি যাও। বাবা থাকলে ভীষণ খুশি হতেন। বাবা এই 2.5 বছর হয়েছে বাবা মারা গেছেন, তো আর মা তো ভীষণ খুশি। দাদাগিরিতেও মানে তখন এসেছিলেন, শিলিগুড়িতে মানে একটা প্রোগ্রাম ছিল, ও স্পন্সরশিপের জন্য মানে খুব ছোটাছুটি করতেন। তা সেখানে মানে বলেছিলেন যে হ্যাঁ তোমাকে স্পন্সরশিপ দেবো, ও মানে বললো আমার প্র্যাকটিসও হবে, আমি পাহাড়ে মানে শেখাতে মানে যেতেন, গিয়েছিল। প্রথম বাঙালি মহিলা যে এভারেস্ট জয় করেছে। ছন্দার কিছু ফটো আছে, আমরা একবার ফটোগুলো দেখে নেব। দারুণ, ফ্যান্টাস্টিক। জি বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে মেয়ে ছাড়া যে আমাকে ডেকেছিলেন, খুব 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 আনন্দ। এভারেস্টে আমার
তখন 50 পায়নি বলে তখন বললো মা আমি এসে তোমায় শোধ করে দেবো। তার ডায়েরিতে লিখে রেখে গেছে যে মা আমার 2 মাস আগে মানে দার্জিলিং নিয়েছিল, সেই মাকে আমি ভিখারি করে দিয়েছি, এসে আমি কবে যে ঋণ শোধ করে দেবো মা আমি বলতে পারবো না, লিখে রেখে গেছে ডায়েরিতে। সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে, আজ তোমাদের ইচ্ছেগুলো বাজি রেখে বলতে পারি যে নিজের সন্তানকে নিজের শেষ সঞ্চয়টুকু দিয়ে এই পাহাড় জয় করতে পাঠায়, এরকম মা আমরা সচরাচর দেখি না। আপনাকে আজ দেখছি চোখের সামনে, আপনি কাঁদবেন না, আপনি তো সাহসী, আপনি আমাদের সাহস দেবেন। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, আজ মেয়ে হারিয়ে গেছে, আমি আর কিছু বলতে পারি। ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে, আপনার মেয়ে হারিয়ে গেছে কিন্তু অঙ্কুশ আপনার সঙ্গে আছে। আমরা সকলে আপনার পাশে আছি, আরো অনেক মানুষ আছেন, আপনি নিশ্চিন্তে থাকুন আর অনেককে সাহস যোগান। যেমন করে আপনি আপনার মেয়েকে সাহস দিতে পেরেছিলেন, যেমন করে ওই রকম রোগা পাতলা একটি মেয়ে, সে প্রকৃতিকে চ্যালেঞ্জ করে আসলে ও কিছু আবিষ্কার করতে চেয়েছিল এমন একটা জায়গায় পৌঁছতে যেখানে যেতে লোকে ভয় পায়, আসলে মায়ের স্বপ্নকে, বাবার স্বপ্নকে পূরণ করবে বলে আমরা এই মঞ্চে সেই স্বপ্ন পূরণের খেলা খেলি। আজকে অঙ্কুশ আমাদের একটা অদ্ভুত স্বপ্নের কাছে পৌঁছে দিয়েছে, ছন্দার মায়ের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের সকলের অন্তরের প্রণাম ওনাকে। আমি লিখলাম ছন্দা গায়নের এবং আমাদের সকলের মায়ের জন্য, আপনি আমাদের সকলের মা। এবং বিরতির আগের মুহূর্তে আপনারাও নিশ্চয়ই অঙ্কুশকে ধন্যবাদ জানিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে অনেকবার ধন্যবাদ জানাই তোমাকে, তুমি এরকম একটা ইচ্ছে মনের মাঝে করেছিলে যেটার জন্য আমরা নিজেরা ধন্য হলাম। আমরা একজন এমন মায়ের কাছে ফিরে যেতে পারলাম যে মা আসলে আদতে আমাদের সকলের মা। একদম, আমার এই ইচ্ছাটাই আমার মানে প্রধান ইচ্ছে ছিল। মানে এরপর আমি যদি আর একটাও নাও পারি আমার কোনো আফসোস নেই, আর যদি কোনো উত্তর নাও পারি আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার আফসোস আছে, তোমাকে পারতেই হবে, কেননা তুমি নিজের মার জন্য একটা ইচ্ছে পূরণ করেছো, ছন্দা গায়নের মায়ের জন্য একটা ইচ্ছে পূরণ করেছো, এবার বাবার জন্য একটা ইচ্ছে। তোমার ইচ্ছেটা একবার জেনে নেবো। বাবার জন্য আমি একটা বাইক বাবাকে দিতে চাই। তার কারণ হচ্ছে বাবার একটা স্কুটার আছে যেটা বর্ধমানেই থাকে, এটা প্রায় 35-40 বছর পুরনো স্কুটার। 40 বছর ধরে চলছে ওটা? এখনো চলে? এখনো চলে। আপনি চালান এখনো? হ্যাঁ এখনো চালাই না, আমিও চাপি। আপনিও চাপেন? আরে বাহ। এখন চলে মানে 20 বেশি এখন স্পিড ওঠে না, তুলি না আর কি ভয়। হ্যাঁ মানে গোটাটা ভাইব্রেট করে পুরো, করে কোথায় চাকা পাকা খুলে পড়ে যাবে এই জন্য ভয় আছে। মাইলেজ হয়তো এখন 3-4 বেশি দেয় না। আমি স্কুটারটা দেখেই বিয়ে করেছিলাম। তাই? বাহ বাহ, মা স্কুটার দেখে বিয়ে করেছিস? তাকে কি কারোর কাছে পাঠানো যায়? আর ওর নাম দিয়েছে রামপেয়ারি। কার নাম? আমাদের স্কুটারের নাম ও দিয়েছে রামপেয়ারি। রামপেয়ারি? কেন রামপেয়ারি নাম দিলেন কেন? সিনেমায় ছিল না? সিনেমায় ছিল। ও আচ্ছা, সেই জন্য বাবার জন্য একটা আধুনিক মোটর বাইক। আধুনিক বেশ, সেই জন্য তোমাকে এই 3rd লেভেলে 3টে কোয়েশ্চেন করা হবে, 3টেরই উত্তর ঠিক ঠিক দিতে হবে। একদম। তুমি একটা সাহায্য নিয়ে ফেলেছো, আর একটা সাহায্য পড়ে আছে, তুমি সেটা নিতে পারো, ব্যবহার করতে পারো এই লেভেলে বা রেখে দিতে পারো। আমরা দেখে নিই আমাদের 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। দেখো, এই যে ছবিটা দেখলাম, এই ছবিটা দেখে একটা সিনেমার কথা মনে পড়া উচিত তোমার। যদি এই ছবিটার গল্পটা বিচার করো, যা ঘটলো, তাহলে একটা সিনেমার নাম মনে পড়ার কথা, বিখ্যাত সিনেমা
ধীরে ধীরে বন্ধু ধীরে। হ্যাঁ, থার্ড লেভেল একটা কোয়েশ্চেনও ভুল করা যাবে। এটা যদি আমি ঠিক হই তাহলে আবার একটা ক্ল্যাপ যে কোশ্চেনটা বানিয়েছি, তাই না? বেশ। কোন সিনেমা? आई थिंक ना क्वाइट श्योर, दीवार। 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 मेरे पास बंगला है, गाड़ी है, बैंक बैलेंस है, तुम्हारे पास क्या है? मेरे पास माँ है। মা আছে যেদিকটা ওদিকটা বেশি ভারী। হ্যাঁ, তোমার পাশেও কি মা আছে? একদম। হ্যাঁ, আমার ব্যালেন্স আছে। এরাই তোমার সব। এবার মাকে আর বাবাকে যদি দাড়ি পাল্লায় তুলি, কোন দিকটা ভারী হয়ে যাবে? মায়ের ওজনের জন্য ভারী হবে, আর কিছু না। আপনি একটু ওজন বাড়ান। বেশ, তোমার দিবার উত্তরটা নিলাম। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ये वही मैं हूं और ये वही तुम हो। हम दोनों एक साथ इस फुटपाथ से उठे थे, लेकिन आज तुम कहां रह गए और मैं कहां गया? आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है। क्या है तुम्हारे पास? मेरे पास मां है। दीवार। दीवार একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। তোমার জীবনে মায়ের তো একটা বড় ভূমিকা নিশ্চয়ই আছে। 100 বার। আমার সব থেকে বেশি এটাই বলবো, তার কারণ মাই একমাত্র চাইতেন যে আমি যেন গ্র্যাজুয়েশনটা অ্যাটলিস্ট করি, কারণ ওই মা আর আমার জেঠু বিয়ে থা করেননি বিকজ অফ মি, আমার জন্য। কারণ মানে আমার বলতে গেলে দুটো বাবা, মেরে দো বাপ। মেরে দো বাপ। জেঠু এসছে নাকি? না, জেঠু আসেননি। তো সেক্ষেত্রে মানে জেঠু আর বাবাই মানে আমার ওই দিকটা, পড়াশোনার দিক, আমার দেখাশোনা, ওই মানে ফিনান্সিয়াল দিক যেটার জন্য খুব সাপোর্ট, সেটা পুরোপুরি জেঠু আর বাবা করেছে। আর মা হচ্ছে ওই আদর যত্নের ওই দিকটা, মানে হেলথ, মা পুরো হেলথের দিকটা পুরো মা। তো সেক্ষেত্রে আর কি মানে জেঠু আর মা দুজনেই খুব চাইতো যে আমি যাতে গ্র্যাজুয়েশনটা অ্যাটলিস্ট করি। আরো খ্যাতি, আরো প্রতিপত্তি, আরো নাম, আরো যশ। হ্যাঁ, তো আপনি সবটা মিলে ওকে কিভাবে দেখতে চান? আরো নাম যশটা আরো হোক, সেটা চাই। আর সবার আগে চাই ভালো মানুষটা হোক। ভালো মানুষটা হতে গিয়ে যদি নাম যশ কম হয় আপনি মেনে নেবেন? হ্যাঁ, মানুষটা ভালো হোক, মানুষ ভালো হওয়াটা ভীষণ দরকার। থার্ড লেভেলে আছি, সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। কিছু একটা আবিষ্কার করতে ইচ্ছে করছে, কিন্তু কি আবিষ্কার করি, কি করি? পেয়েছি। পৃথিবীর অভিকর্ষের টানে সকল বস্তু উপর থেকে নিচে পড়ে। বাহ, লিখে ফেলি। আজ আমি আবিষ্কার করলাম দ্য ল অফ গ্র্যাভিটি। স্যার, খাবারটা কিন্তু পাওনা রইলো। মানে? বারে আপেলটা তো গাছে বসে আমি আপনার মতে ফেললাম। তবে রে, এইবার আমি এই আবিষ্কারটাকে বই বানিয়ে বাজারে ছাড়বো। দেখুন দেখুন দেখুন, এই সেই বিশ্ববিখ্যাত আপেল, এই সেই বিশ্ববিখ্যাত আপেল যেটা থেকে আবিষ্কার হয়েছিল মাধ্যাকর্ষণ শক্তির সূত্র। দেখুন দেখুন দেখুন, সেই বিশ্ববিখ্যাত আপেল যেটা থেকে আবিষ্কার হয়েছে মাধ্যাকর্ষণ শক্তির সূত্র। দেখুন দেখুন দেখুন। হ্যাঁ হ্যাঁ, সেই বিশ্ববিখ্যাত আপেল যেটা থেকে আবিষ্কৃত হয়েছিল মাধ্যাকর্ষণ শক্তির সূত্র। আপেলটার দাম কত? মাত্র 50,556 টাকা। বাবা, একটা আপেলের এত দাম? আর একটু কম কিছু নেই? নিশ্চয়ই নিশ্চয়ই আছে। এই বইটাতে আছে মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটি। বইটার দাম কত? আর বইটির দাম মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আপেলটির যে দামে বিক্রি হচ্ছিল, দামটা কত?
আপেলটা দাম কত? 50,556। 50,556, 57 নয়? না, শুনেছিলে ভালো করে? হ্যাঁ। 50,556 তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। আপেলটা দাম কত? মাত্র 50,556 টাকা। 50,556 একেবারে ঠিক উত্তর। ধন্যবাদ। বলেছো অঙ্কে কাঁচা, কিন্তু এই যাত্রায় এই অঙ্কটা তুমি পেরে গেলে। বাহ, আমরা আছি থার্ড লেভেল। 3 নম্বর কোয়েশ্চেনটা তুমি বলতে পারলেই বাবা রামপেয়ারিকে ত্যাগ করে শুধু রামপেয়ারি ত্যাগ করবে না, ওটা থাকবে, কিন্তু মাঝে মাঝে চালাবেন রাম। হ্যাঁ, এটা শ্যাম্পেয়ারি, এটা কলকাতার জন্য থাকলে হয়তো এরকম। বেশ, আমরা দেখে নিই থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে। মন দিয়ে দেখো। দেখেছো ছবিটা? এই যে দেখলাম, এই প্রশ্নটা করলেই তুমি বলবে যিনি এই প্রশ্নটা করেছেন তার জন্য একটা হাততালি দাও। এটা বুঝতে পারছি, যদিও তুমি বুঝতে পারছো। হ্যাঁ, না বুঝতে পারছি, মানে উত্তরটা নয়, মানে প্রশ্নটা কি আছে, এটা ভালো কিছু প্রশ্ন হবে। ভালো প্রশ্ন হবে তো? হ্যাঁ। এই যে আমরা ছবিটা দেখলাম, একটা প্রচলিত প্রবাদ মনে পড়ার কথা তোমার, সেইটাই জানতে চাইছি। খুবই সোজা প্রবাদ। হ্যাঁ, অনেকবার বলেছো জীবনে, মা বাবা তো বলেইছে। এই মা পেরেছে মনে হচ্ছে। মায়ের সাহায্য নিতে চাইলে নিতে পারো, কেননা মার সাহায্য নেওয়া হয়নি এখন। দেয়ালেরও কান আছে। জোরে বলুন ওকে। দেয়ালেরও কান আছে। ও, দেয়ালেরও কান আছে না? হ্যাঁ, নেব। নেব। আর যে প্রশ্নটা করেছে তাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বেশ, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো, মার সাহায্য নিয়ে আমরা দেখে নিই। শোন শোন শোন, একটা কথা বলি, শোন না। আরে আস্তে আস্তে দেওয়ালেরও কান আছে। দেয়ালেরও কান আছে, একেবারে ঠিক উত্তর। ধন্যবাদ। তুমি তোমার বাবার জন্য একটা ইচ্ছে পূরণ করলে। এসো আমরা সেটা দেখি, সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। কেমন লাগছে? বাবাকে জিজ্ঞেস করছি, ওখানে বসেই বলুন। খুবই ভালো লাগছে। ছেলেবেলার দিন মনে পড়ছে? আরে একদম একদম, ওই স্কুটারটায় ওরকম ভাবেই সব বসতাম তিনজনে আমরা। অভিনেতা হিসেবে তোমার কন্টেম্পোরারি অনেকে আছেন তোমারই মতো যারা হিরো, তোমার নিজের কি মনে হয়? এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়, এদের সঙ্গে বন্ধুত্ব হয়, এদের সঙ্গে ঈর্ষা হয়? অ্যাকচুয়ালি কি বলতো, মানে ইন্ডাস্ট্রিতে আমি খুব লাকি, আমার সম্পর্ক কি হিরো কি হিরোইন সবার সাথে ভীষণ ভালো। হিরোইনদের সঙ্গে একটু বেশি বেশি ভালো। এই যে এই ছবিটা যেটা করলাম, আমরা যে এতজন আর্টিস্ট যে আমরা কাজ করলাম, এত সুন্দর। সোহম ছিল, হ্যাঁ সোহম ছিল, হিরণ ছিল, মিমি, পায়েল, নুসরাত। আমাদের মধ্যে এত সুন্দর বন্ডিং এই ছবিটা থেকে, আর যাই হোক না কেন একটা খুব বড় পাওনা আমার পেয়েছি, সেটা হচ্ছে এই বন্ডিংটা। তো আমাদের যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন ওখানে সবাই বলছে যে বিশ্বাস করো আমাদের সময় এটা খুব কম দেখতে পেতাম আমরা, তোদের এই জেনারেশনে উল্টে বেশি হওয়া উচিত, তোদের আরো কম্পিটিশন বেড়ে গেছে, এত টেকনোলজি, এত তোদের মধ্যে তো আরো এইসব হওয়া উচিত, রেশারেশি এই জিনিসটা, তোদের এত ভালো লাগছে তোদের এই বন্ডিংটা। এবং ইনফ্যাক্ট আমরা একে অপরের সাথে না, আমাদের সাকসেস তো ঠিক আছে, ফেলিয়ার্স নিয়েও আমরা আড্ডা মারতে আমরা কোনো লজ্জাবোধ হয় না।
বেশ, তোমাকে একটা কথা সোজাসুজি জিজ্ঞেস করি। ধরো এই ছবিটা অনেকগুলো চরিত্র সবাই ভালো বললো, কিন্তু তুমি তো নিশ্চয়ই চাইবে যে তোমার চরিত্রটাই ওটাই বেস্ট বলুক লোকে। একটা হেলদি কম্পিটিশন অবশ্যই থাকা ভালো। ডেফিনেটলি আমরা, শুধু আমি নয়, আমি জানি আমরা সবাই চাইবো যে একবার যদি বেরিয়ে বলে তোরা ছজনেই খুব ভালো কাজ করছিস, তোর কাজটা খুব ভালো লেগেছে, বুঝলি, বেশ ভালো। এটা আমরা সবাই চাইবো, এটা আমিও চাই যে বলুক, যে আমাকে বলুক যে না তোর কাজটা খুব ভালো লেগেছে। বেশ, তোমার মনটা চেনা যাচ্ছে। বাবা মাকে কোনোদিন কষ্ট দিয়েছো যেটার জন্য রিপেন্ট করো? এখন হয়তো হাসি পায় শুনলে, মজা করে বলছি, কারণ এখন আমি এস্টাবলিশ হয়ে গেছি। বাট তখন এই ব্যাপারটা খুব বড় ব্যাপার ছিল। আমার রেজাল্ট খুব খারাপ হয়েছিল একটা হাফ ইয়ারলি একটা এক্সামে। তো সেই সময় আমি আমার বাবা সই নকল করে জমা দিয়েছিলাম আমার রিপোর্ট কার্ড, এবং বাবা সেটা আমার কাছ থেকে কোনোদিন সেটা এক্সপেক্ট করতো, কোনোদিন করেনি যে আমি কোনোদিন এটা করতে পারি। চিটিং করছো? হ্যাঁ, ওটা কোনোদিন বাবা এক্সপেক্ট করতে পারে। বাবার থেকেও বেশি মা। এখন মনে করলে, এখন ওইটা নিয়ে আমরা তিনজনেই হাসি। এই মনে আছে তোর এই ঘটনাটা? মাই বলে যে কেমন কি বদমাইশ ছিলিস তুই, হ্যাঁ ওটা নকল করে জমা দিয়েছিস। এখন হাসাহাসি করি, বাট সেই সময় খুব ইমোশনাল একটা মোমেন্ট ছিল। মানে 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 কান্না কাটি ওই যখন জানতে পেরেছিল ব্যাপারটা। আর আমি বাবাকে মাকে এটাই বলেছিলাম যে হাফ ইয়ারলি আমাদের স্কুলে ঠিক হয়েছে, হাফ ইয়ারলি রেজাল্ট একদম ফাইনালের সময় অ্যাড করে একবারে ফাইনালে দেবে, হাফ ইয়ারলি রেজাল্ট দেবে না। ওটা মাকে দেখালে কষ্ট পেত? মাকে দেখালে কষ্ট পেত। 42, হ্যাঁ 41-42% পেয়েছিলাম। তো পাস, মা বলছে ও পাস, তো পার্সেন্টেজ কত? হাফ ইয়ারলি বলে ছেড়ে দিলাম। মা বলছে এটা ভাবতেই পারি না, একটা টিচার, তো শিক্ষক, তোকে জানাবে না তুই কত ইমপ্রুভ করেছিস, শুধু বলবে পাস ফেল। আমি জীবনে কোনো ওরকম স্কুলে পড়িনি, আমি শুনিও নি। বোকা রিজন দিতাম, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, তুমি জানো না, ইংলিশ মিডিয়ামে এরকম হয়। বিয়ে থা করলে দেখবে এরকম সব রিজন দিতে শুরু করবে। মা বুঝতে চাইবে না, তুমিও দিতে চাইবে। দিতে চাইবো না। বিয়ের সানাই কি বাচ্চে? দেরি আছে, ঠিকঠাক হয়ে আছে, দেরি আছে। আমরা কিনা একটা গন্ধ পাচ্ছিলাম। আমি এটা যদি আমি চাই ভালো জায়গা, বাবা মার জায়গা। আমি চাই এই শোটা সিজন 10, সিজন 50 অবধি চলুক। এতদিন পর? না এতদিন না, সিজন 2-3 তে বলবো। ঠিক আছে, ঠিক আছে, এইটুকু রহস্য থাক, নাহলে আবার অনেকে কষ্ট পাবে যারা দেখছেন। বেশ, ঠিক আছে, আমরা আছি 4th লেভেলে। চতুর্থ ইচ্ছেটা একবার জেনে নিই। চতুর্থ ইচ্ছে হলো যেটা বললাম, মা বাবা যেহেতু কোনোদিন ফ্লাইটে চাপেনি, তো আমি চাই অ্যাটলিস্ট এই জি বাংলার মাধ্যমে মা বাবাকে আমি যাতে প্লেনে চাপাতে পারি। তো সেক্ষেত্রে আমি চাই মা বাবার জন্য একটা গোয়া ট্রিপ। মা বাবার জন্য গোয়া ট্রিপ, বাহ। এবারে ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো, খুব মন দিয়ে। এইখানে যে লেটারগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে একটা অড লেটার আছে, সেটা কোন দিক থেকে কিভাবে আছে সেইটা বুঝে তোমাকে বলতে হবে সেটা কোনটা, যেটা বেমানান। বেমানান জেডটাই অ্যান্সার হবে। কেন হবে জেড অ্যান্সার হবে? তার কারণ বাকি যতগুলো আছে এর প্রত্যেকটার VWXY এর প্রত্যেকটার মিরর ইমেজ যদি আমি করি সেটা সেম হবে এক্সেপ্ট জেড। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নিই তুমি যেটা বললে সেটা যদি ঠিক হয় তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন করতে পারবো, আর যদি ভুল হয় তাহলে খেলাটা এখানেই থেমে যাবে। আমরা দেখে নিই আমরা খেলাটা চালিয়ে যেতে পারলাম কি না। তাহলে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা আছি 4th লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি মন দিয়ে দেখে নি।
উত্তরবঙ্গের লাটাগুড়ি গরুমারা অভয়ারণ্যের গভীরে অবস্থিত এক মন্দির। এখানে বাবা মহাদেব অধিষ্ঠান করেন এবং তার প্রতীক হিসেবে অনেকগুলি শিবলিঙ্গ ব্যবহার করা হয়। লোকগাথা অনুযায়ী এই দেবতা চান না 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে, তাই প্রথাগত ভঙ্গিতে কোনো মন্দির গড়ে ওঠেনি এখানে। স্থানীয় বাসিন্দারা বলে থাকেন সারা দিনের মধ্যে হাতি এসে একবার পুজো করে যায় এখানে। মহাকাল বলতে কাকে বোঝানো হয়? মহাকাল মন্দির, মহাকাল শব্দ শুনেছ। মহাকাল বলতে কাকে বোঝানো হয়? মহাকাল বলতে কাকে বোঝানো হয়? শিব। শিব? যেভাবে চোখ কুচকে বলছে তাতে মনে হচ্ছে ব্রহ্মা হতে পারে। নিশ্চিত হয়ে বলো। শিব। শিব? তুমি বলছো শিব? হ্যাঁ। উত্তরটা নিলাম, নেব তো? ফাইনাল? শিব। এবার আমরা দেখে নি আমরা ঠিক উত্তর দিলাম নাকি ভুল হয়ে গেল। മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ മഞ്ചണി വർണ്ണ ചുന്ദരി വാവേ തങ്കിണ്ണക്ക തകതിമിയാടും തങ്കനിലാവേ കുഞ്ചിരി തഞ്ചി കുഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ മഞ്ചണി വർണ്ണ ചുന്ദരി। উত্তরটা ছিল হাতি। হাতিকেই আমরা মহাকাল বলে থাকি, তাই এ যাত্রায় তোমার উত্তরটা ভুল হলো। যিনি এই প্রশ্নটা করেছেন তিনি এতক্ষণ এই অঞ্চল ছেড়ে চলে গেছেন তোমার ভয়। কিন্তু আমরা আনন্দিত যে তুমি অনেকগুলো ইচ্ছে পূরণ করতে পেরেছো, মার জন্য, বাবার জন্য, ছন্দা গায়নের মায়ের জন্য, এবং সব মিলে তুমি এত সুন্দর করে তোমার জীবনের কথা, তোমার ছেলেবেলার কথা, তোমার এখনকার কথা বলেছি, সবটা মিলে খুব আনন্দ হয়েছে আমাদের। আর একটা ইচ্ছে পূরণ বাকি রইল, সেটা আমি চাই যে তুমি তোমার বাবা মাকে নিয়ে শিগগিরই সেরে ফেলো একদিন। আমি অনেক 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 ধন্যবাদ জানাবো জি বাংলাকে, আর তোমাকেও অবশ্যই। অ্যাকচুয়ালি এরকম প্ল্যাটফর্ম ছাড়া না এই বিষয়ে মন খুলে কথা বলা, হ্যাঁ, যে হয় না, আমিও নতুন চেরিশ করলাম আবার নতুন করে সেই মোমেন্টগুলো। আর এত ব্যস্ততার মধ্যে সব কিছুর মধ্যে না ওইভাবে প্রপার বসাও হয় না, একটু ওইসব জিনিস নিয়ে আলোচনা করব, একটু পুরোনো কথা নিয়ে আলোচনা করব। তো এইরকম আলোচনা খুব কম হয় এখন, তো খুব ভালো লাগছে এখানে, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এসো আমরা এই ভালো লাগাটাকে আরো বাড়িয়ে তুলি। এসো সামনে এসো। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা তুমি মার হাতে তুলে। এটা তোমাদের 3 জনের একটা ছবি, এটা বাবার হাতে তুলে। মেরু ক্যাবের তরফ থেকে বেশ কয়েকটা ভাউচার আছে, যদি বাবা মাকে নিয়ে ছোটখাটো স্বপ্নের সফরে বেরোতে চাও তাহলে ওরা তোমাকে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। এই যে মা তোমাকে এত আগলে রাখেন, বাবা তোমার জন্য এত উৎকণ্ঠিত থাকেন, এই 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 থাকাটার জন্য তোমার তো খুব আনন্দ হয় যে এরকম দুজন মানুষ তোমার পাশে আছে। ভীষণ। আর আমরা এই বাবা মাকে সবসময় এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের শুভেচ্ছা, নমস্কার এগুলো দিতে চাই। আজকে ওরা এসছেন, দুজনকেই আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানালাম। আমাদের অঙ্কুশ নিরঙ্কুশ সাফল্য পাক। হ্যাঁ, সবাই ভালোবাসুক তোমাকে সুন্দর করে। আজ থেকে পরে আর একদিন তোমার সঙ্গে যখন দেখা হবে, তুমি বলেছো সেদিন আর কয়েকটা বছর পরে, তখন একটা নতুন আর এক মানুষকে দেখবো এবং শুনবো মা দেয়ালেরও কান আছে বলছেন না, বলছে। হ্যাঁ, আর বাবা তখন কি করছে সব মিলে খুনসুটি করে আনন্দে, মেজাজে, মস্তিতে, যাকে বলে নাচে গানে ভরপুর হয়ে থাকো। হ্যাঁ, আমাদের অনেক ধন্যবাদ তোমার। এই রকম একটা পরিবারের সাক্ষী থেকে, সঙ্গে থেকে আমরা এই অনুষ্ঠান নিয়ে আবার ফেরত আসছি। আপনারা দেখতে থাকুন বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি ঠিক 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে। ধন্যবাদ।